রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ভার্সেস তৃণমূল দেখছে, কিন্তু কালীগঞ্জে জানেন তো একটু লড়াইটা অন্যরকম। মানে তৃণমূলেরই লোক বলছেন তৃণমূল বিধায়কের বাড়ির নিচে মধুচক্র হয়। কালীগঞ্জের তৃণমূল বিধায়কের বাড়ির নিচে মধুচক্র, অভিযোগ দলেরই নেতার। তৃণমূল বিধায়কের পলাশীর ভাড়া দেওয়া বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। তদন্তে কালীগঞ্জ থানার পুলিশ। সবার প্রথমে অভিযোগ শোনাবো তৃণমূল কংগ্রেসের নেতার অভিযোগ। আলিফা আহমেদের বাড়ি, তার নিচে মধুচক্র রয়েছে এবং এটা যে রানিং এটা এমএলএ, তার ঘরের নিচে যদি এরকম যদি মধুচক্র হয়, এর আগেও আমরা শুনতে পেরেছি এবং দেখেন আপনারা দেখলেন ভিডিও। তারপরে এইটা আমাদের রিমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং কলেজের মেয়েরা থেকে শুরু করে স্কুলের মেয়েরা থেকে শুরু করে এই যে গ্যাঞ্জামটা করছে, এইটা রিমিডিয়েটলি আমাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, এই কালীগঞ্জে এই নোংরাম এই মধুচক্রটা যত তাড়াতাড়ি হয় সেটা সলভ করতে হবে। অভিযোগটা শুনলেন, আমাদের প্রতিনিধি মহাদেব সেখানে রয়েছে, তার সঙ্গে কথা বলতেই হবে। মহাদেব, এটা তো অস্বস্তিকর খবর, একজন বিধায়কের বাড়ির নিচে মধুচক্রের ঘটনা, এবং সেটা আর কেউ বলছে না, মানে অন্য দলের লোক বলছে না, নিজের দলের লোকই বলছে, এবং পুলিশ রীতিমতো তদন্তেও নেমে পড়েছেন। বিধায়ক কি বলছেন এখন? একদমই, দেখো নদিয়ার মানুষ আরেকটি কথাও বলছে যে এই বিধায়ক যিনি, তার নির্বাচনে কিন্তু মৃত্যু হয়েছিল তামান্নার, অর্থাৎ ছোট্ট শিশুটির মৃত্যু হয়েছিল বোমাবাজির ঘটনায়। তিনি নির্বাচিত হওয়ার পর তার যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস থেকে বোমাবাজি করা হয় এবং তারপর মৃত্যু হয়। তার মা আজ কৃষ্ণনগর আদালতে এসেছিলেন। এখনও অভিযুক্তরা অধরা রয়েছে অধিকাংশ, মানে 24 জনের নামের তালিকা থাকলেও 10 জন ধরা পড়লেও এখনও পর্যন্ত 14 জন অধরা রয়েছে। দুশ্চিন্তায় তার মা কিছুদিন আগে ঘুমের ওষুধও খেয়েছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, তার মধ্যে বিধায়কের বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতেই থেকেই কিন্তু মধুচক্রের অভিযোগ উঠছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই মানুষ বলতে শুরু করেছেন যে এটাই কালীগঞ্জের উন্নয়নের চিত্র। আবার কেউ বলছেন এই সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, একাধিক সাংবাদিককে আক্রান্ত করা হয়েছে, তাদের মারধর করা হয়েছে এবং তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। এক্ষেত্রেও মানুষ বলছেন যে এই সাংবাদিকদের মারধর করাটা হয়তো তৃণমূলের উন্নয়ন। অর্থাৎ এইভাবেই কিন্তু কালীগঞ্জের মানুষ কিন্তু স্পেসিফিক একটা বক্তব্য জানতে ইচ্ছা করছে। আলিফা আহমেদ এই রিসেন্ট তিনি নির্বাচনে জিতলেন, সেই বিধায়কের বাড়ির নিচে মধুচক্র চলতো, সেটা এতদিন পুলিশ প্রশাসন জানতো না, সেটা এলাকার মানুষ কেউ জানতো না। এতদিনে মানে এই বিষয়টাকে সামনে আনার ঠিক কি কারণ? মানে মানে আমি এই বিষয়টা সম্পর্কে বিধায়কের ব্যাপারটা জানতে চাইছি। সে কি কোনোদিনও এই অভিযোগগুলোতে কোনো রকম কান দেননি, পাত্তা দেয়নি? একদমই, তিনি যদি পাত্তা দিতেন, তা গুরুত্ব দিতেন, পাত্তা দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে তিনি যদি বিষয়টি গুরুত্ব দিতেন, তাহলে নিশ্চয়ই এমন ঘটনা ঘটতো না। তিনি বিষয়টি গুরুত্ব দেননি বা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেননি। যদি চেষ্টা করতেন তাহলে হয়তো এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো হয়তো ঘটতো না, যেটা আজকে ঘটে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে মহাদেব, তোমার কাছে আমার আরো বেশ কিছু আপডেট নেওয়ার আছে, তবে এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ, তার বাড়ির নিচে মধুচক্রের অভিযোগ, এবং সেটা আর কেউ করছে না, তৃণমূলের লোকেরই সেই অভিযোগ, এবং এই বিধায়কই কিন্তু সেই তামান্নার মৃত্যুর সঙ্গে, মানে এই বিধায়কের জয়োল্লাসে কিন্তু তামান্নার মৃত্যু হয়েছিল। কি বলবেন? তৃণমূলের ব্যবস্থায় মধুচক্র না চললেই মানুষ অবাক হবে। তৃণমূলের ব্যবস্থায় দুর্নীতি না চললেই মানুষ অবাক হবে। যত রকমের অবৈধ রোজগারের রাস্তা, সব রাস্তা নির্মিত হয় এবং সেখান থেকে টাকা তোলে, রেভিনিউ এর একটা প্যারালাল সার্ভিস চলে, সবই চালায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা একটা কথা পরিষ্কার, যে যেভাবেই হোক না কেন এই সরকারকে ফেলে দিতে হবে, এই ব্যবস্থাকে উৎপাটিত করতে হবে, তা না হলে বাঙালি মরবে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এখন মধুচক্রর ব্যবস্থাও তৃণমূলের। শুধু মধুচক্র নয়, আন্তঃরাজ্য টেরোরিজম, গুলিগোলা, সবকিছুর পেছনেই তৃণমূল আসছে, তৃণমূল থাকছে এবং তৃণমূলই এর জন্য দায়ী। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। মহাদেব, তোমার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়েছে? কারণ পুলিশ তো তদন্ত করছে, আমি দেখতেও পাচ্ছি, ভিজুয়ালে দেখাচ্ছিও, কাউকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। কতজনকে আটক করা হয়েছে?
দেখো মাত্র দুজনকে আটক করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, মানে ওই ঘটনা ওই এলাকায় পুলিশ যখন তদন্ত শুরু করতে যায়, যাদেরকে হাতে নাতে ধরা পড়ে বলা যায়, সেই সকল দুজনকে নিয়ে অর্থাৎ গিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনো রিয়াকশন পাওয়া যায়নি, যার বাড়ির নিচে এই মধুচক্র চালানোর অভিযোগ করছেন আরেকজন তৃণমূল নেতা। আরো একবার অভিযোগটা শোনাবো আপনাদের। আলিফা আহমেদের বাড়ি, তার নিচে মধুচক্র রয়েছে এবং এটা যে রানিং এটা এমএলএ, তার ঘরের নিচে যদি এরকম যদি মধুচক্র হয়, এর আগেও আমরা শুনতে পেরেছি। এবং দেখেন, আপনারা দেখলেন ভিডিও, তারপরে এইটা আমাদের রিমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং কলেজের মেয়েরা থেকে শুরু করে, স্কুলের মেয়েরা থেকে শুরু করে এই যে গ্যাঞ্জামটা করছে, এইটা রিমিডিয়েটলি আমাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, এই কালীগঞ্জে এই নোংরামো এই মধুচক্রটা যত তাড়াতাড়ি হয় সেটা সলভ করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 এই জমা দেওয়ার শেষ দিন কিন্তু আগামীকাল। যদি জমা না দিতে পারেন তাহলে কবে জমা দিতে পারবেন জানাবেন। আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই গোটা ফর্ম 6, ফর্ম 7 এবং শ্রাবন্তী তোমার কথা শোনা যাচ্ছে না। আমি আরো একবার তোমার সঙ্গে যোগাযোগ করব। তবে আপনাদের জানিয়ে রাখি, ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 জমা দেওয়ার শেষ দিন আগামীকাল, এবং কালকের পর জমা দেওয়া ফর্ম চলতি এসআইআর এ গ্রহণযোগ্য হবে না। তাহলে এবারের যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়ায় এই ফর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে কি হবে জানাচ্ছিলেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 অর্থাৎ নাম তোলা, নাম বাদ দেওয়া এবং যদি কোনো ঠিকানা পরিবর্তনের বিষয়টি হয়, তাহলে ড্রাফট রোলের পরে এই সুযোগটা দেওয়া হয়েছিল যে অনলাইনে সেখানে সকলে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যাদের ফর্ম গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে তাদের নাম এই এসআইআরেই গণ্য হবে। আগামীকাল 15 তারিখ শেষ হচ্ছে সেই ফর্ম জমা দেওয়ার সমস্ত ডেট। এরপরেও অনলাইনে সেটি জমা করা যাবে অথবা বিএলওর মাধ্যমেও যে কেউ জমা দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। পরবর্তী সময় 14 তারিখের পরে 14 তারিখে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল যে লিস্ট সেটা প্রকাশিত হবে। তারপরে আবার এই কাজ চলবে, অর্থাৎ কেউ যদি নাম তুলতে চান ভোটার তালিকায় সেটা বন্ধ হচ্ছে না, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় এই লিস্টে নাম আগামীকালের পর থেকে আর গ্রহণযোগ্য থাকছে না। ধন্যবাদ। এসআইআর এর শুনানিতে ডাক পড়েছিল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেবের। আজ যাদবপুরে কার্যনগরে পৌঁছে গিয়েছিলেন শুনানি কেন্দ্রে, এবং শুধুমাত্র তাকে নয়, তার পরিবারের 3 সদস্যকেই ডাকা হয়েছিল এবং এনুমারেশন ফর্ম পূরণে অসঙ্গতির কারণেই দেবকে তলব করা হয়েছে এই শুনানিতে। এবং এই শুনানিতে সাড়া দেওয়ার পর তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলেছেন যে ষাটোর্ধ্ব এবং বয়স্ক অসুস্থ মানুষদের যেভাবে শুনানিতে ডেকে হয়রানি হতে হচ্ছে, সেই বিষয়টা যেন একটু নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে দেখে। যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য যে আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি বললাম। নির্বাচন কমিশনকে একটা যদি এই ফর্ম ফিল আপের যে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে যে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়। রাজ্যের নাম খারাপ মানে আমাদের দেশের নাম খারাপ। ভোটের আগে তৃণমূলের বড় অস্ত্র হচ্ছে উন্নয়নের পাঁচালী, আর সেই উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি। আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূলের সেনাপতি বর্ষিয়ান অভিনেতার বাড়িতে গল্ফ গার্ডেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। আর এরপর নন্দনেও যাওয়ার কথা রয়েছে তার। রাজ চক্রবর্তীর নতুন ছবি প্রিভিউ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যখনই রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌজন্য বিনিময় হয়। তার পাশাপাশি উন্নয়নের পাঁচালী নিয়ে তিনি পৌঁছেছেন, এখন তিনি বেরোচ্ছেন। গল্ফ গার্ডেন রঞ্জিত মল্লিকের বাড়ি, সেখানে তিনি উন্নয়নের পাঁচালী নিয়ে পৌঁছে গিয়েছিলেন, দীর্ঘক্ষণ সময় কাটালেন সেখানে। এরপর তিনি বেরিয়ে এলেন। একটু আস্তে কিছু বলবো না, মাইকটা